তারেক জিয়া রহমানের কথা বলতেছি, উনি দেশ ছেড়ে চলে গেছেন, তাহলে কি উনি গুপ্ত? আপনার ওয়াইফকে চাকরি করতে দিলেন না, আপনি নারীর ক্ষমতায়ন চান? আমিরে জামাতের ওয়াইফ তো চাকরি করে, আমিরে জামাতের ওয়াইফ চাকরি করে, মেয়েরা চাকরি করে, আপনি আপনার ওয়াইফকে তো চাকরি করতে দেননি। আপনি নারীর ক্ষমতায়ন চান, আগে ঘর থেকে শুরু করেন। এবার আসেন, আপনি একটা কোম্পানি খুলছিলেন, সে কোম্পানির নাম ছিল কি? হোয়াইট অ্যান্ড ব্লু। এই কোম্পানি আপনি বন্ধ করে দিলেন। এই কোম্পানি আপনি 2017 সালে বন্ধ করে দিলেন। তাহলে আপনি কোনো চাকরি করলেন না, ব্যবসা করলেন না, আপনার ওয়াইফ কোনো চাকরি করলো না, আপনি এতদিন ধরে চললেন কিভাবে? কোথায় থেকে টাকা আসলো? আপনি বলতেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত কিভাবে 3,20,000 টাকায় মাসে চলে। আপনি আপনার ভোটের ইয়াতে কি দিচ্ছেন জানেন? আমি দেখাই দিই, বলে দিচ্ছি আপনাকে। আপনি যাকে নেতা নির্বাচন করতেছেন সে বলছে তার মাসিক ইনকাম হচ্ছে, বাৎসরিক ইনকাম একক দশক শতক হাজার লক্ষ 6,76,353 টাকা। 1 পাউন্ড সমান 170 টাকা। 6 লাখকে যদি আপনি 170 টাকায় ভাগ দেন, কত পাউন্ড আসে? 3,000 পাউন্ড। 3,000 পাউন্ডকে আপনি যদি 12 দিয়ে ভাগ দেন, কত আসে? 400 পাউন্ড। 400 পাউন্ড লাগে খালি একটা রেলের টিকিটের দাম। তারপরে খাইলেন কি? বাতাস থেকে? তাহলে আপনি এমন নেতৃত্বকে নির্বাচন করতেছেন যে হলফনামা করে বলে দিচ্ছে অসত্য তথ্য। আপনি এমন নেতৃত্ব তৈরি করতেছেন যে নেতৃত্ব আর এক দলকে বলতেছে নারীর নেতৃত্বায়ন করে না, আর আপনি নিজে নেতৃত্ব বিশ্বাস করেন না। কেন? সমস্যা কি? আর একটা বললেন কি? ধর্ম নিয়ে বাংলাদেশ জামাতে ইসলাম বিশ্বাস করে। 91 ভাগ তাহলে মুসলমান বিশ্বাস করে না ধর্ম? তাহলে 91 ভাগ এদেশের মানুষ মুসলমান না? 91 ভাগ মানুষ এদেশের মুসলমান না? এই রেটরিকগুলো তৈরি করে আপনি কি চাচ্ছেন? ভাগ করতে চাচ্ছেন। গত 17 বছর আওয়ামী লীগ যে রেটরিক তৈরি করে গেছে, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, আপনি এসে তো একই কাজ করতেছেন। তাহলে এই বয়ান কার? এটা কি হাদির স্বপ্ন ছিল? এটা কি 24-এ যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, যাদের বিনিময়ে আজকে আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি, তাদের স্বপ্ন কি এটা ছিল? তাদের স্বপ্ন তো এটা ছিল না। তাহলে এই স্বপ্নকে সত্য করতে গেলে আপনাকে কি করতে হবে? আরও একটা জিনিস দেখেন, মানে এই কথাগুলো বলি যে ওই ভাই চলে গেলেন, উনি বলে গেলেন না দুইটা কথা। আপনি 45 জন ঋণ খেলাপিকে নমিনেশন দিয়েছেন, তার মধ্যে 7 জনের হাতে আছে 5,000 কোটি টাকা। 7 জন লোকের আছে কত হাজার কোটি টাকা? 5,000 কোটি টাকা। তারা এই টাকাটা কার? পাবলিকের টাকা। আজকে 3 জনার বলছে নির্বাচিত হলেও তাদের নমিনেশন ফলাফল কি করে স্থগিত রাখা হবে যতক্ষণ মামলা শেষ না হবে। কি কারণে জানেন? একজন 2200 কোটি টাকা নিয়ে বসে আছে, 1 টাকাও ব্যাংকে দেয়নি। তো লোকের টাকা যার না দেওয়ার স্বভাব, তাকে আপনি কি ওই সংসদে পাঠাবেন আপনার পবিত্র আমানত হিসাবে? আমি এই কথাগুলো তাই সবগুলো বলতেছি ডকুমেন্ট থেকে, কোনটা তো নিজের কথা বলতেছি না। শিক্ষক জাতির মেরুদণ্ড, তাই বলি না যে বাবা মার পরে আদর্শ চরিত্রবান কে হবে? শিক্ষক। গতকাল এক টকশোতে গেছি, টকশোতে যে এক ভদ্রমহিলা আছেন, নাম নাই বললাম, জাহাঙ্গীর ইউনিভার্সিটি টিচার, বললেন কি ধাম করে জামাতে ইসলাম 5% নারী সমর্থনের যে দাবি তার হচ্ছে বিরোধিতা করছে। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলাম, উনি বলল না, আমি ওনাকে দেখালাম। একজন শিক্ষক যদি মানে অপতথ্য ছড়ায়, তাহলে সেই জাতির আর ভাগ্যে কি আছে? ছাত্র তো শিক্ষককে ফলো করবে। তো যে শিক্ষক জেনে শুনে জাতি কোনো একটা দলকে পারপাস করার জন্য কি করতেছে? সার্ভ করতেছে, তাহলে কি করবেন আপনি সে জাতির? মারামারি তো অনেক দূরে। আমরা সবাই বললাম প্রেসিডেন্টকে সরাতে হবে। এই প্রেসিডেন্ট আওয়ামী লীগের প্রেতাত্মা। বিএনপি বললো না, সরানো যাবে না, কনস্টিটিউশন। এই যে কনস্টিটিউশন একটু আগে ভাই বললেন কনস্টিটিউশন।
আমরা বলছি এই কনস্টিটিউশন ৭২-এর কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একটা বিপ্লবের পরে এই কনস্টিটিউশন আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। ওনারা কি বললেন, না কনস্টিটিউশন রাখতে হবে। আচ্ছা রাখো। আজকে যখন একটু আগে যে হ্যাক করা আর ফিশিং লিঙ্ক, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে জ্ঞানীর হচ্ছে জ্ঞান পাপি। ফিশিং লিঙ্ক মানে কি জানেন? আপনাকে একটা ইমেল দেওয়া হবে, সেই ইমেলটা যদি খুলছেন আপনি বুঝতে পারবেন না, আপনার ফোনের মধ্যে আর একজন কী হয়ে যাচ্ছে, আর অ্যাক্সেস দেওয়া হয়ে গেল আপনাকে। সে তখন আপনার ওখান থেকে যা ইচ্ছা তাই করতে পারবে। এটাকে বলে ফিশিং লিঙ্ক। আর হ্যাক করা মানে আমার ফোন ইন্ডিয়া থেকে হ্যাক করছে, আমি সারাদিন চালাতে পারিনি, দ্যাট ইজ কল হ্যাক। তখন আমার ইমেলে আসছে তোমার এখানে এইটা লক করার চেষ্টা করা হচ্ছে। ওই যে 2 টাইম বলেন আর 3 টাইম বলেন। কালকে সময় টিভিতে আমাকে বলতেছিল যে কীভাবে এত তাড়াতাড়ি হলো। সময় টিভি নিজের ইউটিউব ব্লক হয়ে গেছিলো, 10 মিনিটের মধ্যে রিকভারি করছে। আর ওখানে উপস্থাপক সুন্দর মতো ওটা চেপে যে। তার মানে কি, ইসলামের পক্ষে আপনি মিডিয়া, ইসলামের পক্ষে শিক্ষক, ইসলামের পক্ষে রাজনীতিবিদ, ইসলামের বিপক্ষে কে? পুরা ইনস্টিটিউশন। একজন রাষ্ট্রপতির ওখান থেকে একজন লোক কীভাবে ফিশিং লিঙ্ক তার ইমেল থেকে পাঠায়। এবার আর একটা দেখো অপতথ্য। একটু আগে যে বড় ভাই বলে, উনি তো ডাক্তার মানুষ, বললেন আওয়ামী লীগ আর যাই করুক জিয়াউর রহমানকে নিয়ে কোনো বাজে কথা বলেননি। এই কনস্টিটিউশনের মধ্যে বলে দিছে, জাতির পিতা, আমি পড়ে দিচ্ছি ৭৭ নম্বর পাতায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হঠাৎ করে তাদের কাছে আওয়ামী লীগ ভালো হয়ে গেল জামাত ছাড়া। আর জামাত ইসলামে কি বলছে? রিভল্ট করা মানে কি? কর্নেল ওলি বলছে যে আমি প্রথম হচ্ছে রিভল্ট করছি। জনসভায় বললেন রিভল্ট আর স্বাধীনতার ঘোষণা এক। একজন বলছিল স্বাধীনতা মানে শেখ মুজিব, এখন আপনার নতুন আর এক ইয়ে নিয়ে আসছেন, দুদিন পর শুনতে পারবো স্বাধীনতা মানে আর একজন। এই তথ্য সন্ত্রাস করে আপনি চাচ্ছেন কি নির্বাচনটাকে বিঘ্ন করতে। এবং কেন আমার মা বোনকে আপনি আক্রমণ করতে চাচ্ছেন? কেন আক্রমণ করতে চাচ্ছেন? মা বোনকে আক্রমণ করতে চাচ্ছেন আপনি এই কারণে, যখন দেখলেন আপনি আপনার সমর্থন বাংলাদেশ জামাতে ইসলামের বেশি। সো আপনাকে যদি ভালো ইলেকশন করতে হয় ভাই, তাহলে প্রথম সহনশীলতা, বয়ান তৈরি করা বন্ধ করেন, সহনশীল হন। বাংলাদেশ জামাতে ইসলাম কোনো বয়ান তৈরি করেনি। আর আপনার একদিকে একটু আগে বললেন না 4 দলীয় জোটের, যেমন বলতেছে মেয়েদের প্রার্থী, আপনারা আপনাদের জোটে মেয়ে প্রার্থী দিয়েছেন, জামাতে ইসলাম জোটেও মেয়ে প্রার্থী দিয়েছেন। হঠাৎ করে কেন আপনাদের মনে হলো যে জামাত ইসলাম মেয়ে প্রার্থী দেয়নি? এনসিপির মেয়েরা তাহলে মেয়ে না? জোটবদ্ধ হয়তো রাজনীতি এবারে হচ্ছে ভোট, তাহলে 11 দলীয় জোট কি মেয়ে প্রার্থী দেয়নি? এই মিথ্যাচারের ইয়াটা কি? শেরপুর বললেন কি সামনে বসা নিয়ে। আচ্ছা ধরে নিলাম জামাতের সবাই খারাপ, সামনে এসে টুপি পরে বসে যায়, তুমি পিছনে বসলে কি সমস্যা? তোমাকে ফজরের নামাজ পড়তে মানা করছে কে? ফজরের নামাজ পড়ে আসনি কেন? ও আমি ফজরের নামাজ পড়ে আসবো, এটা আমার অপরাধ। আমি ঘুম থেকে উঠবো 12টার সময়, তারপরে আমি আসবো ওখানে, আর আমার জন্য জায়গা ছেড়ে দিতে হবে। কিছু কিছু মসজিদে দেখতাম যায় নামাজ ফেলে দেওয়া থাকে। আমি একদিন যায় নামাজ ফেলে দিয়েছিলাম। দয়া করে আল্লাহর ঘর দখল করেন না। কখন উনি আসবেন সেজন্য আগের থেকে ওইখানে জায়গা দখল করা হচ্ছে এসির মধ্যে। তো দয়া করে এই দখলের কাজগুলো বন্ধ করেন। আর এই দখলের কাজ যতক্ষণ করবেন ততক্ষণ কি করব? আমরা প্রতিবাদ করব, চিৎকার করব। এই দখলের কাজ ইন্ডিয়া করে যাচ্ছে আমার দেশটাকে দখল করার জন্য। এই দখল করতে দিব না। সো আপনাদেরকে এর চেয়ে আর বেশি কিছু বলার কিছু নাই। প্রথম জিনিসই বলে দিলাম, আমি আর আমার আমিরে জামাত নিয়ে যে ফিশিং লিঙ্ক নিয়ে কথা, এগুলো কারা করছে, কে নোংরামো করে আর যাই হোক, নির্বাচনে ভালো করতে পারবেন না। আর বারবার বলে দিছি, নির্বাচনের না, সব কিছুর ফয়সালা আল্লাহর হাতে। আমাকে কাজ করতে হবে। আর জান্নাতে কে যেতে চায় না জানি না, টিকিট বিক্রি হচ্ছে আমি জানি না, আমার পকেটে এখনও নাই, কেউ থাকলে দিয়ে দেবেন, কিন্তু আমি জান্নাতে যেতে চাই। সারা বছর ধরে নামাজ পড়বো, আল্লাহ যা যা বলছে তাই মেনে চলবো, জান্নাত পাবো এই আশা করেই জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকতে চাই। আর যে করতে চায় না সেটা তার ব্যাপার। আর এইভাবে রাগ করে একটা অনুষ্ঠানে এইভাবে বলা উচিত না কার বাবা কি। এটা শিষ্টাচার না, এটা শিষ্টাচার না, এবং বলে চলে যেতে হয়। আর এনসিপির যে ভাই বোনেরা রক্ত দিছেন, আমাদের হাদির গায়ে ময়লা পানি দিছে, তারপর বলছে আরও পানি দাও, কোনো সমস্যা নেই। সো আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দেওয়ার তৌফিক এনায়েত করুক, সৎ বোঝার তৌফিক এনায়েত করুক। আর সৎ পথে থাকলে ইনশাল্লাহ এই ইলেকশনে যে আসবে তাকে বাধা দেব।
বসে কিন্তু থাকবো না, লুট করতে আসবো, বাধা দেবো, যেখানেই দেখবো সেখানে প্রতিহত করব, কারণ ভারতের আধিপত্যবাদ মেনে নিব না। এই জন্যই বলা হচ্ছে এবারের সংগ্রাম আমাদের আজাদির সংগ্রাম। এই নির্বাচন হচ্ছে আজাদি, এই হাঁ ভোটটা হচ্ছে আজাদি, না মানে গোলামি। আপনি আজাদি চান না গোলামি চান? আমরা আজাদির পক্ষে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে আমাদের কারণ শাহরিয়ার ভাইয়ের বক্তব্যের পরে কিছু আর বলার থাকে না আসলে, এবং শ্রোতার ধৈর্যেরও মনে হয় চ্যুতি ঘটবে আমার কথা শোনার ক্ষেত্রে। একটা মনোবেদনা নিয়ে আজকে আসলে এই অনুষ্ঠানে এসেছি। আর তো মাত্র নির্বাচনের কয়েকদিন বাকি। তো এই নির্বাচনটা হওয়ার দরকার ছিল। আগে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার নিরিখে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করে তারপরে এই নির্বাচনটা। এবং একটা পর্যায়ে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, যারা এই কথাটা বলল তাকে সন্দেহের চোখে দেখা হলো, এবং প্রফেসর ইউনূসের সরকারকেই একটা পর্যায়ে সন্দেহের চোখে দেখা হলো, যে মনে হয় প্রফেসর ইউনূস ক্ষমতায় দীর্ঘদিন থাকতে চাচ্ছেন, দীর্ঘায়িত করতে চাচ্ছেন। আসলে একজন লোভী মানুষ কিন্তু একজন সৎ মানুষকেও লোভী মনে করে। আমি এখন থেকে বেশ কয়েক মাস আগে একজন ইউনাইটেড নেশনসের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। যখন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম, তখন একটা পর্যায়ে বললেন যে তোমার দেশের জন্য আমি যদি কল্যাণ কামনা করি, তাহলে একটা জিনিস আমি আল্লাহ তাআলার কাছে কামনা করি, মানে গডের কাছে উনি বললেন। সেটা হলো, উনি বললেন যে তোমাদের যে সিনিয়র জেনারেশনটা আছে, এই জেনারেশনটা তাড়াতাড়ি মারা যাক, এদের মৃত্যু কামনা করি আমি। কারণ এরা তোমাদের যে ছাত্ররা যারা জুলাই বিপ্লব করে তোমাদেরকে মুক্ত করে দিয়েছে, এদের শত্রু হিসেবে এরা আবির্ভূত হতে যাচ্ছে, এবং এদের কল্যাণ কামনা এরা করে না। যে মুহূর্তে আমি কথা বলছি, এই মুহূর্তেও আমাদের সন্তানেরা অনেকেই, গতকালকেই একটা ভিডিও চোখে পড়ল, একজন জুলাই যোদ্ধা, 18 কি 19 কি 20 কি 22 বছর বয়স, তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে। একটা কৃত্রিম পা সংযুক্ত করা হয়েছে, শরীরে ব্যথা হচ্ছে, তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে। দেখে নিজেই কিছুক্ষণ কাঁদলাম। 400 ডকুমেন্টেড এবং আনডকুমেন্টেড আরও বেশি হবে, যে আমাদের সন্তানেরা চোখের আলো হারিয়েছে, চিরতরে চোখের আলো নিভে গেছে, এখন আর তারা দেখে না। আমাদের সন্তানদের অনেকের হাত নেই, পা নেই। টকবগে একটা তরুণ ছিল, সে সামনে ছিল অনেক স্বপ্ন। নিজের জীবনটাকে এইভাবে এক প্রকার ধ্বংস করে দিয়েছে তারা, শুধুমাত্র আমাদেরকে একটু মুক্ত করে দিতে, সেখান থেকে মুক্ত করে দিতে, সেই বাংলাদেশ থেকে, যে বাংলাদেশে একটা ফেসবুকে লাইক দেওয়ার কারণে একজনকে জেলে যেতে হয়।